হ্যালো ফ্রেন্ডস, এগিয়ে টু 2.0 সকলকে স্বাগত। ডব্লিউবিসিএস প্রিলিমস 2023কে টার্গেট করে আমরা যে জেনারেল সায়েন্সের উপর সিরিজটা শুরু করেছিলাম আজ তার তৃতীয় দিন। তো আজ আমরা আলোচনা করব কোয়ান্টাম সংখ্যা নিয়ে। তো এটা শুধুমাত্র ডব্লিউবিসিএস নয়, ডব্লিউবিসিএস ছাড়াও আরআরবি, গ্রুপ ডি, ডব্লিউবিপি, এসএসসি এবং অন্য সমস্ত এক্সামের ক্ষেত্রে কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। তো এখানে কোয়ান্টাম সংখ্যা থেকে কিন্তু কোশ্চেন খুব বেশি আসে না, যেগুলো আসে বেসিক কোশ্চেন আসে, সকলেই কিন্তু পারবে। কিন্তু এই কোয়ান্টাম সংখ্যা কিন্তু আমাদের ডিটেলসে জানতে হবে, কারণ কোয়ান্টাম সংখ্যা না জানলে আমরা ইলেকট্রন বিন্যাস করতে পারবো না, ইলেকট্রন বিন্যাস না করলে আমরা পিরিয়ডিক টেবিলের কিছুই বুঝতে পারবো না, কারণ আমরা সেখানে কিন্তু মুখস্থ করব না, নিজেরাই বার করা শিখবো যে কোন মৌল কোন পর্যায়ে, কোন ব্লক কোন শ্রেণীতে অবস্থিত, সেই সমস্ত কিছু। তো বন্ধুরা, সেই কারণে কিন্তু আমাদের এই কোয়ান্টাম সংখ্যার ডিটেলসে জানতে হবে। তো চলুন শুরু করা যাক। শুরু করার পূর্বে সকলের কাছে ছোট্ট একটাই রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো চলুন দেখা যাক। ফার্স্টে আলোচনা করব কোয়ান্টাম সংখ্যা নিয়ে। তো এর আগের ভিডিওতে শুধুমাত্র কোয়ান্টাম সংখ্যা কি একটা ধারণা দিয়েছিলাম, তো এখানে আরেকবার বলছি, এই কোয়ান্টাম সংখ্যা হচ্ছে এমন একটি সংখ্যা যেটার সাপেক্ষে বলা যায় যে পরমাণুর মধ্যে ইলেকট্রনগুলি কোথায় অবস্থান করছে, এর প্রকৃতি কেমন, সেই সমস্ত কিছু। তো নিউক্লিয়াস, একে বেষ্টন করে যে বিভিন্ন কক্ষগুলো আছে, আমরা দেখেছিলাম টোটাল 7টি কক্ষ আছে, কে থেকে শুরু করে কিউ পর্যন্ত। তো এই কক্ষের মধ্যে ইলেকট্রনগুলো ঠিক কোথায় কোথায় অবস্থান করছে, ইলেকট্রনের প্রকৃতি কেমন, যে সংখ্যার দ্বারা প্রকাশ করা হয় সেটাই কিন্তু কোয়ান্টাম সংখ্যা। তো এটা 4 প্রকারের হয়: মুখ্য কোয়ান্টাম সংখ্যা, গৌণ কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। তো ফার্স্ট আমরা আলোচনা করব মুখ্য কোয়ান্টাম সংখ্যা। তো মুখ্য কোয়ান্টাম সংখ্যা, এটাকে কিন্তু এন দ্বারা প্রকাশ করা হয়। এন এর মান যে কোনো পূর্ণ সংখ্যা, 1, 2, 3 ইত্যাদি কিন্তু যে কোনো পূর্ণ সংখ্যা হয়। তাছাড়া এই এন এর মান কিন্তু এক একটি কক্ষকে নির্দেশ করে। কক্ষ আমরা দেখলাম 7টি: কে, এল, এম, এন, ও, পি, কিউ। আর এই যে এন এর মান, এটা কিন্তু এক একটি কক্ষকে নির্দেশ করে। যেমন এন ইকুয়াল টু যদি 1 হয়, সেক্ষেত্রে কে কক্ষকে বোঝায়। এন ইকুয়াল টু 2 হলে এল কক্ষকে বোঝায়। এন ইকুয়াল টু যদি 3 হয়, এম কক্ষকে বোঝায়। ঠিক এইভাবে এন ইকুয়াল টু 4 হলে এন কক্ষকে বোঝায়, 5 হলে ও কক্ষ, 6 হলে পি কক্ষ, 7 হলে কিউ কক্ষ। তো এইভাবে কিন্তু বোঝাতে থাকে। তাছাড়া এন এর মানের উপর ভিত্তি করে কিন্তু ইলেকট্রনের যে কক্ষপথ, তার আকার সম্পর্কে ধারণা পাওয়া যায়। যেমন এন এর মান যত বাড়তে থাকে, কক্ষপথগুলো নিউক্লিয়াস থেকে কিন্তু তত দূরে অবস্থান করে, এটা একটা পয়েন্ট। তাছাড়া এন এর মান থেকে যে মুখ্য শক্তি স্তরে কতগুলো কক্ষক আছে সেটা নির্ণয় করা যায়। যদি এন সংখ্যক কক্ষ থাকে, সেক্ষেত্রে কক্ষক হবে কিন্তু এন স্কোয়ার, এবং এন এর মান থেকে মুখ্য শক্তি স্তরে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকতে পারে সেটাও নির্ণয় করা যায়। তো আমরা এটা আগের ভিডিওতে দেখেছি যে একটি ইলেকট্রনের একটি কক্ষে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2n স্কোয়ার, যেটা কিন্তু এন এর মানের উপর নির্ভর করে বলা যায়। তো এই হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা। তো কোনো পরমাণুর মুখ্য কোয়ান্টাম সংখ্যা কত, সেটা আমরা কিভাবে নির্ণয় করব, তো একটু ক্লিয়ার করলাম। আমরা এর আগে জেনেছি বা ছোট থেকে জেনে আসছি, সোডিয়ামের 11টি ইলেকট্রন আছে। তো সেক্ষেত্রে 11টি ইলেকট্রন বিন্যাস করলে কেমন হবে, কে, এল, এম। কে কক্ষ মানে এন ইকুয়াল টু 1, এক্ষেত্রে সর্বোচ্চ ইলেকট্রন কটা থাকতে পারে, 2n স্কোয়ার। এন এর মান যদি 1 বসায়, তাহলে 2টো ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ। এল মানে এন ইকুয়াল টু 2, তো এক্ষেত্রে সর্বোচ্চ ইলেকট্রন কটা থাকতে পারে, 2 ইন্টু 2 তার স্কোয়ার, 8টি। তাহলে 8 আর 2 10, বাকি থাকছে একটি। এম, একটি ইলেকট্রন বাকি থাকছে। এম মানে এন এর মান 3, তো 2 ইন্টু 3 তার স্কোয়ার মানে 18টি, কিন্তু আমাদের 18টি ইলেকট্রন কিন্তু হাতে নেই, বাকি আছে একটি, তা একটি বসে যাবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি
যে সোডিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 281 কটি, তো এখানে আমরা টোটাল 3টি কক্ষ নিচ্ছি, কে এল এম। এন এর সর্বোচ্চ মান কত দাঁড়াচ্ছে, স্মল এন এর অর্থাৎ মুখ্য কোয়ান্টাম সংখ্যা সর্বোচ্চ মান কত দাঁড়াচ্ছে 3। তাহলে সোডিয়াম পরমাণুর ক্ষেত্রে মুখ্য কোয়ান্টাম সংখ্যা কিন্তু হবে 3। তো এইভাবে কিন্তু ধরা হয়, অর্থাৎ এন এর মান যত হয় সর্বোচ্চ সেটাই কিন্তু মুখ্য কোয়ান্টাম সংখ্যা হয়। তো এই হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা। এরপর আমরা চলে যাব গৌণ কোয়ান্টাম সংখ্যা। গৌণ কোয়ান্টাম সংখ্যাকে কিন্তু এল দ্বারা প্রকাশ করা হয়। তো এন এর প্রত্যেকটা মানের জন্য এখানে দেখবেন যে এক একটি কোয়ান্টাম সংখ্যা, যেমন গৌণ কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, মুখ্য কোয়ান্টাম সংখ্যা পরস্পরের সাথে কিন্তু রিলেটেড। তো এখানে গৌণ কোয়ান্টাম সংখ্যাকে আমরা এল দ্বারা প্রকাশ করছি, আর এন এর প্রত্যেক মানের জন্য এল এর একটা মান পাওয়া যাবে। কি মান? 0 থেকে n-1। যদি এন এর মান 1 হয় সেক্ষেত্রে এল এর মান আমরা কত পাবো? 0 1 সরি এন এর মান বসালাম 1 × 1, তার মানে এটাও আমরা 0 পাচ্ছি। তাহলে এন এর মান যদি 1 হয় এল এর মান আমরা কত পাবো? 0। ঠিক একইভাবে এন এর মান যদি 2 হয় সেক্ষেত্রে এল এর মান কত পাবো? 0। এখানে যদি আমরা 2 বসাই 2 - 1 1। ঠিক এইভাবে কিন্তু এল এর মানগুলো পরপর আমরা বার করতে থাকবো। তো এই হচ্ছে গৌণ কোয়ান্টাম সংখ্যা। এখন এই এল, এটার দ্বারা যে উপকক্ষগুলি আছে এস পি ডি এফ, এই উপকক্ষগুলোকে কিন্তু প্রকাশ করা হয় এল দ্বারা। এল এর মানের উপর ভিত্তি করে এই উপকক্ষগুলিকে কিন্তু প্রকাশ করা হয়। যেমন এল এর মান যখন 0 হবে তখন এস উপকক্ষকে বোঝাবে, এল এর মান যখন 1 হবে তখন পি উপকক্ষকে বোঝাবে, এল এর মান যখন 2 হবে তখন ডি উপকক্ষকে বোঝাবে, এল এর মান যখন 3 হবে তখন এফ উপকক্ষকে বোঝাবে। তো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবেন ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে কিন্তু আমাদের এই উপকক্ষগুলো কাজে লাগবে। এখন আমরা যে কক্ষগুলো দেখলাম কে থেকে শুরু করে কিউ পর্যন্ত, সেই কক্ষে কতগুলো, মানে এক একটি কক্ষে কতগুলো উপকক্ষ আছে সেটা আমরা এবার দেখব। তো ফার্স্ট কে কক্ষ, কে কক্ষ মানে n = 1, l = কত? 0। l = যদি 0 হয় সেক্ষেত্রে এস উপকক্ষ। ঠিক একইভাবে দ্বিতীয় কক্ষ অর্থাৎ এল, n = কত হবে? 2। l = কত হবে তাহলে? 0 1। তাহলে কটা উপকক্ষ থাকবে? এস আর পি দুটো। এম কক্ষ, n = কত? 3। l = তাহলে কত পাবো? 0 1 2। কটা উপকক্ষ থাকবে? এস পি আর ডি, 3টে। এন, ক্যাপিটাল এন কক্ষ, যেখানে স্মল এন অর্থাৎ মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান 4, l = 0 1 2 3, যেখানে উপকক্ষ থাকবে 4টি এস পি ডি আর এফ। তো এই হচ্ছে প্রত্যেক কক্ষে কতগুলো করে উপকক্ষ আছে। এটা কিন্তু আমাদের গৌণ কোয়ান্টাম সংখ্যা দেখলাম। এগুলো প্রত্যেকটি পয়েন্ট আপনারা নোট করবেন। এইগুলো ডিটেলসে না জানলে কিন্তু আমরা ইলেকট্রন বিন্যাস করতে পারবো না, আর ইলেকট্রন বিন্যাস না জানলে আমরা কিন্তু পর্যায় সারণীর কোন পর্যায়ে কোন ব্লক কোন শ্রেণীতে কোন মৌল অবস্থিত সেগুলো আমরা মানে নিজেরা করতে পারবো না। তো সেই কারণে বলছি একটু মনোযোগ সহকারে শুনবেন। তো এই হচ্ছে আমাদের গৌণ কোয়ান্টাম সংখ্যা। এরপর আমরা চলে যাব চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে আমরা স্মল এম দ্বারা প্রকাশ করি, আর এল এর প্রত্যেকটা মানের জন্য এম এর একটা মান পাওয়া যায়।
মাইনাস এল থেকে শুরু করে শূন্য সহ প্লাস এল পর্যন্ত। যেমন এল এর মান যদি 1 হয় সেক্ষেত্রে এম এর মান, জিরোটা আগে ধরি, এল এর মান যদি 0 হয় সেক্ষেত্রে এম এর মান কত পাবো? একটা +0, একটা -0 আর একটা +0, মানে এম এর মানও 0 হবে। এল এর মান যদি 1 হয় সেক্ষেত্রে এম এর মান কত পাবো? -1, 0, +1। এল এর মান যদি 2 হয় সেক্ষেত্রে এম এর মান কত পাবো? -2, -1, 0, +1, +2, টোটাল 5টি মান পাবো। আর এই যে এম এর মান, এক একটি মান কিন্তু এক একটি কক্ষককে নির্দেশ করে, এক একটি কক্ষককে নির্দেশ করে। এর আগে কি দেখেছি? এল এর মান এক একটি উপকক্ষকে নির্দেশ করে, উপকক্ষ। আর এখানে কি দেখেছি? এন এর মান এক একটি কক্ষকে নির্দেশ করে। এগুলো খেয়াল রাখবেন, এন এর মান এক একটি কক্ষকে নির্দেশ করে, এল এর মান এক একটি উপকক্ষকে নির্দেশ করে, আর এম এর মান এক একটি কক্ষককে নির্দেশ করে। যেমন এল = 0, এটা যদি হয় উপকক্ষ কি হবে? এস। আর এল এর মান 0 মানে এম এর মান কত? 0। তাহলে এখানে কটি কক্ষক দাঁড়াচ্ছে? মান কটি? একটি। তাহলে এখানে কিন্তু কক্ষক সংখ্যা একটি, তাই এস উপকক্ষে সর্বদাই একটি কক্ষক সংখ্যা। কক্ষক সংখ্যা কটি? একটি। ঠিক একইভাবে এল এর মান যখন 1, অর্থাৎ এটা বোঝাচ্ছে পি উপকক্ষকে, এম এর মান তখন কত হয়? -1, 0, +1। এম এর মান কটি দাঁড়াচ্ছে? 3টি। তাই পি উপকক্ষে কিন্তু 3টি কক্ষক, পি উপকক্ষে 3টি কক্ষক। ঠিক এইভাবে দেখা যাবে ডি উপকক্ষে 5টি কক্ষক, এফ উপকক্ষে 7টি কক্ষক। এখন আমরা দেখব বিভিন্ন কক্ষে, অর্থাৎ যে কে থেকে শুরু করে কিউ পর্যন্ত কক্ষগুলো দেখেছিলাম, সেই কক্ষে কতগুলো কক্ষক আছে। এগুলো তো আমরা দেখলাম উপকক্ষে কতগুলো কক্ষক আছে। এরপর আমরা দেখব যে কক্ষ কে থেকে শুরু করে কিউ, সেগুলোতে কতগুলো কক্ষক আছে। প্রথম কক্ষ অর্থাৎ এল, সেক্ষেত্রে এন এর মান কত? 1। এন এর মান যদি 1 হয় এল এর মান কত? 0। এল এর মান 0, উপকক্ষ কোনটা? হচ্ছে এস। আর এল এর মান যদি 0 হয় এম এর মান কত হবে? এম এর মান কত হবে? 0। আর এম এর মান 0 মানে একটি মানকে বোঝাচ্ছে। কক্ষক কটি? একটি। যখন এখানে কে কক্ষ, সরি একটু ভুল হয়ে গেল, কে কক্ষ যখন এল কক্ষকে বোঝাবে, এন এর মান কত? 2। এল এর মান কত? 0 আর 1। 0 আর 1 মানে এস উপকক্ষ আর পি উপকক্ষকে বোঝায়। আর এল এর মান যখন 0 আর 1 তখন এম এর মান কত? 0 এর জন্য 0 আর 1 এর জন্য -1, 0 আর +1। তাহলে টোটাল কটি কক্ষক দাঁড়াচ্ছে? এল কক্ষে 3 আর 1 4টি কক্ষক। ঠিক একইভাবে আমরা দেখতে পাবো এম কক্ষে 9টি কক্ষক, এন কক্ষে 16টি কক্ষক। এগুলো আপনারা নিজেরাই দেখবেন আপনাদের ঠিকঠাক মান আসছে কিনা। তো এই হচ্ছে আমাদের চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। এরপর আমরা দেখে নেব ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যাকে আমরা এস দ্বারা প্রকাশ করি, স্মল এস দ্বারা প্রকাশ করি। আর এই স্মল এম অর্থাৎ চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার প্রত্যেকটি মানের জন্য এস এর একটি করে মান আছে। দুটি মান পাবো, একটি +12 আর একটি -12। +12কে যদি আমরা ঘড়ির কাঁটার দিকে ধরি, -12টা ঘড়ির কাঁটার
বিপরীত দিকে হবে। আর এই যে প্লাস হাফ মাইনাস হাফ এই দুটি সবসময় দুটো ইলেকট্রনকে প্রকাশ করবে। তাহলে আমরা এখান থেকে কী দেখতে পাচ্ছি, প্রত্যেক কক্ষকে সর্বাধিক দুটি করে ইলেকট্রন থাকতে পারে। যেহেতু এম এর একটি মানের জন্য এস এর আমরা দুটি মান পাচ্ছি, তাহলে আর এম কক্ষকে নির্দেশ করে, তাহলে একটি কক্ষকে সর্বাধিক দুটি ইলেকট্রন থাকতে পারে, একটি ঘড়ির কাঁটার দিকে আর একটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এখন এটাই হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এর থেকে বেশি কিছু জানার দরকার নেই, এটুকু জানলেই কিন্তু আমরা ইলেকট্রন বিন্যাসটা করতে পারবো। তো এখন এখান থেকে এই যে চারটি ভাগ আমরা দেখলাম, মুখ্য কোয়ান্টাম সংখ্যা, গৌণ কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, এগুলো কিন্তু পরস্পরের সাথে সম্পর্কিত। এন এর সাথে এল সম্পর্কিত, এল এর সাথে এম সম্পর্কিত, এম এর সাথে এস সম্পর্কিত। তো এই যে চারটি ভাগ, এর উপর ভিত্তি করে কিন্তু ইলেকট্রনের অবস্থান আর প্রকৃতি নির্ণয় করা যায়। যেমন এন ইকুয়াল টু যদি 4 হয়, এল ইকুয়াল টু যদি 1 হয়, এম ইকুয়াল টু যদি 1 হয়, এস ইকুয়াল টু যদি প্লাস হাফ হয়, তাহলে আমরা কিন্তু বলে দিতে পারবো একটি ইলেকট্রনের অবস্থান এবং প্রকৃতি কি হতে পারে। তো এখান থেকে কি বলা যাবে, ইলেকট্রনটি চতুর্থ কক্ষে, এল ইকুয়াল টু 1 মানে পি উপকক্ষের, M1 মানে একটি কক্ষকে অবস্থান করছে, যেখানে ইলেকট্রনটি ঘড়ির কাঁটার দিকে ঘূর্ণনরত। তো এখান থেকে কি বোঝা যাচ্ছে, ইলেকট্রনটি চতুর্থ কক্ষের পি উপকক্ষের একটি কক্ষকে অবস্থান করছে, যেখানে ইলেকট্রনটি ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। তো এই হচ্ছে ইলেকট্রনের অবস্থানের প্রকৃতি আমরা বলে দিলাম। তো এখান থেকে কিন্তু এইভাবে ইলেকট্রনের অবস্থানের প্রকৃতি নির্ণয় করা যায়, এবং এস এর মানের উপর ভিত্তি করে আমরা বলে দিতে পারি কোন কক্ষে বা কোন উপকক্ষে কটি ইলেকট্রন আছে। তো সেটা আমরা এবার দেখব। তো এখানে মনে করুন n ইকুয়াল টু 2, তার মানে এল কক্ষ, আর স্মল এল এর মান কত হবে, 0 আর 1 হবে। স্মল এল এর মান যখন 0, এম এর মান তখন কত, 0 হবে। এম এর মান যখন 0, এস এর মান তখন কত হবে, একটা প্লাস হাফ আর একটি মাইনাস হাফ। আর এল এর মান যখন 1, তখন এম এর মান কত হবে, -1, 0 আর +1, তিনটে মান পাবো। আর এম এর মান যখন -1, এস এর দুটি মান পাবো, একটি প্লাস হাফ আর একটি মাইনাস হাফ। ঠিক একইভাবে এম এর মান যখন 0, তখন দুটো মান পাবো, একটি প্লাস হাফ মাইনাস হাফ এস এর। ঠিক একইভাবে এম এর মান যখন +1, তখন এস এর দুটি মান পাবো, একটি প্লাস হাফ একটি মাইনাস হাফ। তাহলে টোটাল এখান থেকে এস এর কটি মান পাচ্ছি, 6টি মান পাচ্ছি, আর এখানে টোটাল 2টি মান পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এল কক্ষে কিন্তু 8টি ইলেকট্রন, সর্বোচ্চ 8টি ইলেকট্রন থাকতে পারে, যেটা 2n² এই সূত্র কোথা থেকে আসছে, এর যে ডিটেলস বেসিক ধারণা, এই যে এখান থেকে কিন্তু আমরা এই সূত্রটা বলতে পারি সরাসরি, যে এল কক্ষে 8টির বেশি ইলেকট্রন থাকতে পারে না। তো এখান থেকে আমাদের এই ধারণাটা ক্লিয়ার হলো যে কোন কক্ষে কটি ইলেকট্রন থাকতে পারে সেটা কিভাবে আসছে। এরপর আমরা একটি ছক দেখব, যেখানে কক্ষগুলো পরপর আছে কে, এল, এম, এন, এবং মুখ্য কোয়ান্টাম সংখ্যা কে যখন 1, এল যখন 2, এম 3, এন 4, এবং গৌণ কোয়ান্টাম সংখ্যা এল যখন এন এর মান 1 হয় তখন 0 হয়, এন এর মান যখন 2 হয় 0 ও 1 হয়, এম এর মান যখন 3 হয় 0, 1, 2 হয়, 4 হলে 0, 1, 2, 3 হয় এল এর মান। তো এগুলো আমরা এতক্ষণ ধরে দেখলাম। এখন উপকক্ষগুলো আমরা কিভাবে লিখব, এখানে আমরা দেখতে পাচ্ছি এন এর মান 1 এবং এল এর মান 0। এল এর মান যখন 0, তখন আমাদের কোন উপকক্ষ ছিল, এস।
তাহলে এটা 1s উপকক্ষ। এল এর মান এখানে 2, তাহলে এটা কিন্তু টু কক্ষে টোটাল 8টি ইলেকট্রন থাকে। সেটা কিভাবে আমরা লিখব? যখন 0 হয় তখন এস উপকক্ষ, এবং যখন 1 হয় তখন পি উপকক্ষ। এটাকে কিন্তু আমরা উপকক্ষগুলো 2s 2p এই আকারে লিখব এল কক্ষকের ক্ষেত্রে। এম কক্ষকের ক্ষেত্রে কিভাবে লিখব? 3 ইন্টু পি যখন হয় উপকক্ষ হয় এস, যখন 1 হয় তখন এটা হয় পি, যখন 2 হয় তখন এটা হয় ডি। তার মানে এম কক্ষের ক্ষেত্রে আমরা উপকক্ষগুলো কিভাবে লিখব? 3s 3p 3d। যখন এন কক্ষ তখন 4s, যখন 1 4p, যখন 2 4d, যখন 3 4f। তাহলে এন কক্ষের ক্ষেত্রে আমরা উপকক্ষগুলো কিভাবে লিখব? 4s 4p 4d 4f। এখন আমরা দেখে নেব এই উপকক্ষে ইলেকট্রনগুলো কিভাবে অবস্থান করছে। তো 1s এক্ষেত্রে এন এর মান কত? 1। এল এর মান কত হবে? 0 হবে। এম এর মান কত হবে? 0 হবে। এম এর মান যখন 0 হবে এস এর মান কত হবে? একটা +12 আর একটি -12। তাহলে কটা ইলেকট্রন দেখতে পাচ্ছি? 2টো। তাহলে 1s কক্ষে সর্বদাই কিন্তু 2টি ইলেকট্রন থাকবে, 2টি ইলেকট্রনের বেশি কিন্তু ইলেকট্রন থাকবে না 1s কক্ষে। ঠিক একইভাবে এল কক্ষের ক্ষেত্রে দেখব, এটা আমরা কে কক্ষের ক্ষেত্রে দেখলাম। 2s উপকক্ষে কটা ইলেকট্রন থাকতে পারবে? n = 2, যেহেতু s আছে l = কত হবে? 0। এখানে s ছিল, l = 0। m = 0। m = 0 মানে s এর মান কত? +12 আর একটা -12, 2টি ইলেকট্রন। এবং 2p এর ক্ষেত্রে n এর মান 2, এখানে n এর মান লাগবে না, তবু একবার বলে দিচ্ছি। l এর মান কত? p মানে 2। l এর মান যখন 2, m এর মান কত? -2 -1 0 +1 +2। তাহলে এখান থেকে আমরা s এর মান কত পাবো? এটার জন্য 2টো, এটার জন্য 2টো, এটার জন্য 2টো। সরি, একটু ভুল বললাম এখানে। এল এর মান p যখন হবে এটা 1, এল এর মান 1, তাহলে m এর মান একটা -1, একটা 0, একটা +1। তাহলে s এর মান -1 এর জন্য 2টো পাবো, 0-র জন্য 2টো পাবো, আর +1 এর জন্য 2টো পাবো, টোটাল 6টি। তাহলে 2p উপকক্ষে টোটাল 6টি ইলেকট্রন এবং 2s উপকক্ষে টোটাল 2টি ইলেকট্রন। তাহলে এল কক্ষে টোটাল যে 8টি ইলেকট্রন সর্বোচ্চ সেটা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 1s উপকক্ষে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে, 2s উপকক্ষে সর্বোচ্চ 2টি, 2p উপকক্ষে সর্বোচ্চ 6টি। ঠিক এইভাবে যখন আমরা দেখতে থাকব 3s এর ক্ষেত্রেও 2টো দেখব, 3pর ক্ষেত্রেও 6টি দেখব, 3dর ক্ষেত্রে দেখব 10টি, এবং 4s এর ক্ষেত্রেও 2টি দেখব, 4pর ক্ষেত্রে 6টি, 4dর ক্ষেত্রে 10টি এবং 4f এর ক্ষেত্রে দেখব 14টি। কারণ এখানে টোটাল 32টার বেশি ইলেকট্রন থাকতে পারে না, n এর মান 4-এর বেশি হলেও সেই কক্ষপথে সর্বোচ্চ 32টা ইলেকট্রন থাকতে পারে, তার বেশি কিন্তু থাকতে পারে না। তো সেটা কিন্তু এখান থেকেই বলা যায়। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 1s উপকক্ষে 2টি ইলেকট্রন, 2s উপকক্ষে 2টি, 2p উপকক্ষে 6টি, 3s উপকক্ষে 2টি, 3pতে 6টি, 3dতে 10টি, 3f এ 14টি। তো এইভাবে পরপর কিন্তু থাকবে।
3f হয় না, একটু ভুল বললাম, এখানে 10টি, 4s এর 2টি, 4p-তে 6টি, 4d-তে 10টি, 4f-এ 14টি। তো এইভাবে কিন্তু ইলেকট্রনগুলো আমরা পাই। এগুলো কেন লিখলাম, এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে কোন উপকক্ষে কটি ইলেকট্রন থাকতে পারে, কটির বেশি থাকতে পারে না। ইলেকট্রনের বিন্যাসের ক্ষেত্রে কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা না জানা থাকলে আমরা কিন্তু ইলেকট্রন বিন্যাস করতে পারবো না। তো এখন আমরা আরেকটি জিনিস দেখব যে কোন উপকক্ষে শক্তি বেশি, কারণ এই শক্তি যার বেশি থাকবে সেখানে কিন্তু আগে ইলেকট্রন প্রবেশ করবে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো এখানে দুটি রুল আছে, ফার্স্ট এবং সেকেন্ড। যদি দুটি উপকক্ষের মধ্যে যার n+l এর মান বেশি তার শক্তি বেশি, যদি n+l এর মান সমান হয় সেক্ষেত্রে যার n এর মান বেশি হবে তার শক্তি বেশি। যেমন দুটি এক্সাম্পল দিই, 3d এবং 4s। 3d এর ক্ষেত্রে n এর মান কত, 3, এবং l এর মান কত, d মানে 2, তাহলে n+l এর মান কত দাঁড়াচ্ছে, 5। ঠিক একইভাবে 4s এর ক্ষেত্রে n এর মান কত, 4, l এর মান কত, s মানে 0, এটার n+l এর মান কত দাঁড়াচ্ছে, 4। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি n+l এর মান 3d এর বেশি 5 আর 4s এর কম 4। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 3d এর শক্তিটা কিন্তু বেশি, 3d এর শক্তি বেশি 4s এর তুলনায়। তো 4s-এ কিন্তু ইলেকট্রন আগে প্রবেশ করবে। তো এখানে আমি একটু ভুল বললাম, যার শক্তি বেশি হয় সেখানে লাস্ট ইলেকট্রন প্রবেশ করে, যার শক্তি কম হয় সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করে। তো এখানে 4s-এ কিন্তু ইলেকট্রন আগে প্রবেশ করবে, যদি বাড়তি ইলেকট্রন থাকে তখন কিন্তু 3d-তে প্রবেশ করবে। তো 3p-তে প্রবেশ করার পর 4s-এ প্রবেশ করবে, তারপর কিন্তু 3d-তে, এটা মাথায় রাখবেন। এরপর আমরা দেখে নেব সেকেন্ড রুল, যেখানে n+l এর মান সমান কিন্তু যার n এর মান বেশি তার শক্তি বেশি হবে। যেমন 3d এবং 4p, এখানে 3d-তে n+l এর মান 5, 4p-তেও কিন্তু n+l এর মান 5, কিন্তু এখানে 4p-তে n এর মান 4 এবং 3d-তে n এর মান 3, তাহলে 4p এর শক্তি কিন্তু বেশি 3d এর থেকে। তাহলে 3d-তে কিন্তু ইলেকট্রন আগে প্রবেশ করবে, তারপর 4p-তে ইলেকট্রন প্রবেশ করবে। তো এই হচ্ছে বেসিক ধারণা, যেগুলো ইলেকট্রন বিন্যাস করার ক্ষেত্রে কিন্তু আমাদের কাজে লাগবে। তো এর পর নেক্সট ভিডিওতে কিন্তু আমরা ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করব। তো এগুলোই আলোচনা করার ছিল, যেগুলো কিন্তু আমাদের ইলেকট্রন বিন্যাস করতে সাহায্য করবে। তো ইলেকট্রন বিন্যাস জানলে আমরা পর্যায় সারণীতে কিন্তু চলে যাব। তো বন্ধুরা, এই হচ্ছে আজকের টপিক। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবেন, সকলের মধ্যে শেয়ার করবেন, আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দুটো জিনিস আমাদের জানতে হবে, একটি হুন্ডের মাল্টিপ্লিসিটি সূত্র, আর একটি পাউলির অপবর্জন নীতি। তো নেক্সট ভিডিওতে ওই দুটো আলোচনা করে দেবো, তারপর আমরা ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আজকের মতো গুড বাই, নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।